স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আতিফা। 24 ঘন্টা পরও জাকসু নির্বাচনের ফল ঘোষণা করতে পারেনি কর্তৃপক্ষ। ভোট গণনা শেষ করতে শুক্রবার সন্ধ্যার পর জনবল ও টেবিল বাড়ানো হয়। দেরির কারণ হিসেবে অব্যবস্থাপনাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে ওএমআর স্ক্যানার ব্যবহার না করা ও হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। এর 1 ঘন্টা পর উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও নির্বাচন কমিশনের নির্দেশে গণনা শুরু করা হয়। এর আগে বৃহস্পতিবার জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে সেদিন রাত 10:45 থেকে শুরু হয় গণনা। এখন পর্যন্ত সবগুলো হল সংসদের ভোট গণনা শেষ। এখন চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এই কাউন্টিংটা ম্যানুয়ালি হচ্ছে আসলে, তো সেই ক্ষেত্রে তো একটু টাইম লাগবেই। তো হচ্ছে তারা যে কাউন্টিং করতেছে সেটা আমরা ওপেনলি দেখতে পাচ্ছি। নির্বাচন আয়োজনের প্রশাসনের কিছু ত্রুটি দেখতে পেয়েছি, যেমন ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে কিছু দেরিতে নির্বাচন শুরু হয়েছে। প্রয়োজনে 2-3টা টিম এনে তারা ক্রস চেকের মাধ্যমে ক্যালিব্রেশন করে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে দ্রুত সময়ের মাধ্যমে রেজাল্টগুলো পাবলিশ করতে পারতো। এটি যদি ওএমআর প্রক্রিয়ার জায়গাটা থাকতো, সেই জায়গায় অনেক সহজ হয়ে যেত। আমরা প্রশাসনের প্রতি আরও দায়িত্বশীল আচরণ আশা করি। জাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শেষ হতে আর কত সময় লাগতে পারে, আর এই মুহূর্তে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের 21টি কেন্দ্রের ভোট গণনা কিন্তু গতকাল রাত 7টার দিক থেকে শুরু হয়েছে। তো আমরা তখন যতটুকু জানতে পেরেছিলাম, সেই ভোট গণনা কার্যক্রমের জন্য গতি আনার জন্য তখন কিন্তু তারা জনবলের সংখ্যা বৃদ্ধি করেছিল। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে কাজ চলছে। তো আমরা কিছু সময় আগে জানার চেষ্টা করেছিলাম যে গতকাল রাত 7টার দিক থেকে যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে, কতটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে বা কতটি কেন্দ্রের ভোট গণনা কার্যক্রম শেষের দিকে আনতে পেরেছে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। তো আমরা যে বিষয়টি জানতে পেরেছি, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এখন পর্যন্ত 21টি কেন্দ্রের মধ্যে 12টি কেন্দ্রের ভোট গণনা কেন্দ্রীয় সংসদের তারা শেষ করতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া এর বাহিরে যে বাকি কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোর ভোট গণনার কাজ কিন্তু এখনও চলমান রয়েছে। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে ভোট গণনার কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন এবং এই কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হলে কিন্তু 33 বছর পরে জাকসুর যে কে ভিপি হচ্ছেন, কে জিএস হচ্ছেন বা এই ছাত্র প্রতিনিধিদেরকে নেতৃত্ব দিচ্ছেন, সেই বিষয়টি কিন্তু জানা যাবে। এর আগে গত একদিন আমরা দেখতে পেয়েছি 21টি হলের যে হল সংসদ নির্বাচন হয়েছিল, সেই 21টি হলের হল সংসদ নির্বাচনে যারা ভোট দিয়েছেন সেই ভোটের কিন্তু গণনা শেষ করেছে। তবে নির্বাচন কমিশন সেই হল সংসদ নির্বাচনের ভোট গণনা কার্যক্রম শেষ করলেও এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই হল সংসদ নির্বাচনে কারা কারা জয়ী হয়েছেন সেই বিষয়টি কিন্তু তারা জানেনি। আমরা যতটুকু জানতে পেরেছি, কেন্দ্রীয় সংসদ নির্বাচনের 21টি হলের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হওয়ার পর তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে কারা কারা বিজয়ী হয়েছেন সেই ব্যাপারে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। এবং আপনি এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতির কথা জানতে চাচ্ছিলেন, তো আমি সারা রাতব্যাপী ক্যাম্পাসে অবস্থান করেছি এবং এই নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে বা এই সিনেট হল যেখানে এই ভোট গণনা কার্যক্রম চলছে, আমরা কিন্তু দেখতে পেয়েছি রাতভর এখানে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করেছেন এবং অনেক সাধারণ ভোটারকেও কিন্তু আমরা এখানে অপেক্ষা করতে দেখেছি। অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। এই ভোটাররা বলেছেন তিনি যে প্রার্থীকে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য ভোট দিয়েছেন তার কতটুক বিজয় নিশ্চিত হলো সেই বিষয়টি জানার জন্য কিন্তু তারা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, যার কারণে অনেক ভোটারকে কিন্তু আমরা এখানে আসতে দেখেছি। আমরা কিছু কিছু ভোটারের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই ধীরগতির জন্য অনেকটা হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গেছেন। তারা অনেকেই বলছেন যে যেহেতু যে ধীরগতিতে ভোট গণনা হচ্ছে, যার কারণে তারা
আমাদের কাছে অনেকটা ব্যঙ্গাত্মক করে বলেছে তারা এখানে কাঁথা বালিশ পর্যন্ত নিয়ে এসেছেন। কবে ভোট গণনা শেষ হবে সেই বিষয়টি কিন্তু তারা জানেন না, যার কারণে তারা বলছেন যে দীর্ঘদিন হলো তারা কিন্তু ভোট গণনা শেষে কাঙ্ক্ষিত ফলাফল জেলে এখান থেকে যাবেন। এগুলো কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু আমাদের কাছে জানিয়েছেন এবং এই ভোট গণনা দীর্ঘদিন নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যেও কিন্তু চরম ক্ষোভ তৈরি হয়েছিল এবং গতকাল বিকেলে কিন্তু এক পর্যায়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তার উপস্থিতিতে কিন্তু ভোট গণনা কার্যক্রম বন্ধ রেখে একটি বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন এবং সেই বৈঠক শেষ করে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য অর্থাৎ এই জাকসুর যিনি সভাপতি তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে হাতে যে ভোট গণনা কার্যক্রমটি চলছে এভাবেই ভোট গণনা কার্যক্রম চলবে এবং জনবল বাড়ানোর কথা বলেছিলেন। এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভোট গণনা কাজের জনবল বাড়ানোর পরে কিছুটা গতি এসেছিল, তবে সেই বৈঠকটিও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। সেই বৈঠকে কিছু অনিয়মের কথা তুলে ধরে কিন্তু নির্বাচন কমিশনার একজন সদস্য ছিলেন মাফরুহি সাত্তার, তিনি কিন্তু সেই নির্বাচনের ভোট গণনা স্থগিত রেখে অনিয়মের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তিনি খতিয়ে দেখার জন্য কিন্তু আহ্বান জানিয়েছিলেন। তবে তিনি দাবি করেছেন তার সেই অনুরোধটি না রাখে পুনরায় যখন ভোট গণনা কার্যক্রম শুরু করা হয় এরপরে কিন্তু তিনি নির্বাচন কমিশনের সাথে তার মতপার্থক্য দেখার পরে আমরা কিন্তু দেখতে পেয়েছি তিনি কিন্তু নির্বাচন কমিশনের যে পদে যে দায়িত্বে ছিলেন তিনি সেখান থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে তিনি এক সংবাদ সম্মেলন করে কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনে কিন্তু পদত্যাগ করার ঘোষণা দেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন এবং যে বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু পদত্যাগের জন্য তিনি কার্যক্রম সম্পন্ন করবেন বলে তিনি জানিয়েছেন এবং তিনি তখন দাবি করেছিলেন তার চোখেও নির্বাচনে বেশ কিছু অনিয়ম অসঙ্গতি ধরা পড়েছিল। তবে তার এই পদত্যাগের বিষয়টিকে কিন্তু প্রত্যাখ্যান করে বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিন্তু বলছেন যে নির্বাচনকে বিতর্কিত করার জন্যই কিন্তু নির্বাচন কমিশনার তিনি কিন্তু এমনটি করেছেন। ছাত্র শিবির দাবি করেছেন যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রায় 11,500 উপরে ভোটারের মধ্যে 8,000-এর মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেক্ষেত্রে তারা দাবি করছেন এটি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হয়েছে। এখন যে ভোট গণনা কার্যক্রমটি চলছে সবার প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে ভোট গণনা কার্যক্রম শেষ করে 33 বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান চাচ্ছেন এখানে যারা প্রার্থী এবং ভোটার ছিলেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছে সকলেই এখন প্রত্যাশা করছি যে আজকে দুপুরের মধ্যেই এই ভোট গণনা কার্যক্রম শেষ করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে। জাকসু নির্বাচনে ভোট গণনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। অনিয়ম স্বীকার করে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। শুক্রবার রাতে নতুন কলাভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ তার। বলেন নির্বাচনকে কেন্দ্র করে নানা অনিয়ম হয়েছে, তাই আগে থেকেই পদত্যাগের চিন্তা ছিল তার। তবে পদত্যাগ না করতে তাকে নানাভাবে চাপ দেওয়া হয়। অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সকল লোভ, সকল বাধা পেরিয়ে আমি সেই অন্যায় কাজগুলো যেখানে হচ্ছে সেখান থেকে আমি সরে এসেছি। গণ অভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে কারচুপি দেশের মানুষকে আশাহত করছে বলে মন্তব্য বিএনপি নেতাদের। তাদের দাবি 71 ও 24-এর গণহত্যাকারীরা মিলে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। রাজধানীতে শুক্রবার সকালে আলাদা দুই অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শুক্রবার শ্রদ্ধা জানাতে আসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, দেশ ধ্বংস করতে পলাতক স্বৈরাচারের চক্রান্ত চলছে। এ সময় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গতকালকে যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। এ সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন
আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা এক হয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে, বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে, নানানভাবে তারা এক হচ্ছে এবং এক হওয়া মানে গণহত্যাকারীরা তো অশুভ সৈনিক। নির্বাচন বানচাল হলে দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরি হবে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক মতবিরোধ থাকলেও আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরা শ্রীপুরে মাঝাইল রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে কথা বলেন তিনি। ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে উল্লেখ করে তিনি বলেন, এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দেবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না। এ সময় জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরই এ সরকারের আমলেই তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। এছাড়া দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে বলেও জানান শফিকুল আলম। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে। ডাকসু ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো একটা ঘটনা নেই। এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয়। আমরা সেভাবেই আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন আসছে সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল এবং টেস্টিভ হবে। ফেনীতে বাড়ছে চুরি ও ডাকাতির ঘটনা। পুলিশের হিসেবে জেলায় গত 8 মাসে এমন ঘটনা 97টি। তবে ভুক্তভোগী অনেকের দাবি, চুরি ডাকাতি প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি। অনেক ঘটনায় মামলাও নিতে চায় না পুলিশ। পুলিশ সুপারের দাবি, অপরাধ রোধে টহল জোরদার করা হয়েছে। গত 6 এপ্রিল ফেনীর সোনাগাজীর মতিগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফিরোজ উদ্দিনের বাড়িতে ডাকাতি হয়। অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা। গলা চেন, রকেট, 3 আন্টি, 22,000 টাকা আকবে আছে লোক গেছে। এসপি সাহেব একদিন আসি বললেন কি আমরা সিরিয়াসলি কাজ করতেছি, আপনি দুশ্চিন্তামুক্ত থাকবেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজ পর্যন্ত। একইভাবে গত 3 সেপ্টেম্বর একই উপজেলার বাগাদানা ইউনিয়নে 2টি বাড়িতে অর্থ ও অলংকার লুট হয়। পুলিশের তথ্য বলছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন থানায় 97টি চুরি ডাকাতির মামলা হয়েছে। যদিও ভুক্তভোগীদের দাবি, অপরাধের প্রকৃত সংখ্যা অনেক বেশি। অনেক ঘটনায় মামলা নিতে চায় না থানা। ঘরে আমরা আলমারি ভেঙে জিনিসপত্র নিয়ে যায় এবং আমাদের একটা বাইক ছিল, বাইকটা নিয়ে গেছে তারা। বাইক নিয়ে গেছে, ঘর থেকে স্বর্ণ অলংকার অনেক কিছু নিয়ে গেছে। চোরের জ্বালায় এলাকায় তো অসুস্থিত আছে একটা। অপরাধ প্রবণতা এলাকায় টহল বাড়ানো হয়েছে জানান পুলিশ সুপার। কেউ দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। যদি কোনো ভুক্তভোগী তাদের অভিযোগ দায়ের করার পরে কোনো মামলা রেকর্ড না হয় কিংবা সেই পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, সেক্ষেত্রে যদি আমার কাছে কোনো ভুক্তভোগী আসে, আমার নজরে আসলে সেটা আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ফেনীর 6 থানায় 8 মাসে হত্যা, ধর্ষণ, চুরিসহ মামলার সংখ্যা 1119টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ইউএনও, পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 3টায় অনুষ্ঠিত হতে যাওয়া খেলাকে কেন্দ্র করে অতিরিক্ত দর্শকের সমাগম ঘটে। এ সময় অনেকেই গেট ভেঙে মাঠের ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে দর্শকরা। এতে পুলিশ ও সদরের ইউএনও সহ অন্তত 20 জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশৃঙ্খলার কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
এতে অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ভোলা বরিশাল মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এই ঘটনার জেরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়ন পরিষদের কার্যালয় বন্ধ 30 বছর। যমুনা চরাঞ্চলের বাসিন্দাদের সেবা পাওয়ার জন্য যেতে হয় 5 কিলোমিটার দূরে শহরের অস্থায়ী কার্যালয়ে। বৈরী আবহাওয়ায় জীবনের ঝুঁকি দিয়েই নদী পার হতে হয় নানা বয়সী মানুষকে। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের সুবিধার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম মৃত্যু সনদ সহ বিভিন্ন সেবা পেতে কাওয়াখোলা ইউনিয়নের বাসিন্দাদের উত্তাল যমুনা পাড়ি দিয়ে প্রতিদিন যেতে হয় সিরাজগঞ্জ শহরের জেলখানা ঘাটের অস্থায়ী কার্যালয়ে। স্থানীয়রা জানান, 90 দশকে যমুনার ভাঙনের সময় ইউপি কার্যালয়টি সরিয়ে নেওয়া হয় শহরে। এরপর তা আর আসল জায়গায় ফেরানো হয়নি। যমুনার ভাঙনে ওই ইউনিয়নের অনেক বাসিন্দা বাড়ি করেছেন শহরে, তবে গ্রামের হতদরিদ্র পরিবারগুলো থাকছে চরে। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ও কর্মকর্তারা নিজেদের সুবিধার জন্য ইউপি কার্যালয়ে চর থেকে সরিয়ে শহরে নিয়ে গেছেন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা গ্রহীতাদের। ইউনিয়ন পরিষদ তখন আল্লাহ যদি চরের মধ্যে যদি সরকারের যদি দেওয়া আছে তাহলে ভালো। নৌকাতে এসে আঙ্গুল ইউনিয়ন পরিষদে এসে আঙ্গুল কাজ কাম করে যাই। চরে হইলে তো চরের লোকের জন্য সবচেয়ে ভালো হয়, কিন্তু এখানে স্থায়ীভাবে যদি করতো সেটা একটা ভালো ব্যবস্থা, কিন্তু আমরা চাই চর স্থায়ীভাবে একটা ইউনিয়ন পরিষদ হোক। তবে সচিবের দাবি, চরাঞ্চলের বাসিন্দারা সব সেবাই পাচ্ছেন। এদিকে ইউপি কার্যালয়ে স্থানান্তরের বিষয়টি জানা ছিল না উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 50% মানুষ পৌরসভা থাকে, 50% চরাঞ্চলে, এবং তারা সেবাটা এখান থেকে ভালোই পায় আমার জানা মতো, এবং তাদের জন্য অনেক সহজ হয়েছে অফিসটা ভাড়া হতে। জনগণের সুবিধার জন্য যদি আমরা এই কার্যালয়টি নদীর ওপাশেই চালু করতে পারি আবার, তাহলে সেটা নিশ্চয়ই ভালো হবে। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত কাওয়াখোলা ইউনিয়নের জনসংখ্যা প্রায় 50,000। এদের 25 ভাগ থাকেন সিরাজগঞ্জ শহরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষতিপূরণের দাবিতে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের উপর নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। তাদের অভিযোগ, সেতুর 35 ভাগ কাজ শেষ হলেও এখনও ক্ষতিপূরণের টাকা পাননি তারা। এতে নির্ধারিত সময়ে সেতুর কাজ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের উপরে কলাতলা নীলক্ষী সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের অক্টোবরে। এলজিইডির তত্ত্বাবধানে সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 98 কোটি টাকা। সেতুটি নির্মাণে স্থানীয়দের জমি অধিগ্রহণ করে সরকার। এলাকাবাসীর অভিযোগ, সেতুর 35 ভাগ কাজ শেষ হলেও জমি অধিগ্রহণের টাকা এখনও পাননি তারা। ক্ষতিপূরণ আদায় করতেই সেতুটির এক প্রান্তে নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। কিছু টাকা পয়সা দেবে, তারা ক্ষতিপূরণ দেবে। এই ক্ষতিপূরণ দেয় নদীর উপর কাজ চলতে আছে, টাকা ক্ষতিপূরণ দিয়েছে, ওখানে কাজ চলতেছে। টাকা পয়সা দেয় না, আমার কাগজপাতি নিয়েছে, খালি চালকে বিল্ডি করে টাকা পয়সা দেয় না। চাইলে মানুষ পাই না, বিষে কার কাছে এই করতেছে। এপার ওপার মনে করেন দেওয়া যায়, কোনো সমস্যা থাকলে একটা মানুষ বিপদ হইলে মানে এপার ওপার আমরা স্বেচ্ছায় যে কোনো টাইমে যাই তার মধ্যে একদিন। ক্ষতিগ্রস্তদের জমি অধিগ্রহণের টাকা দিতে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করার কথা জানান এলজিইডি কর্মকর্তা। শুরু থেকে আমরা অধিগ্রহণ প্রসিডিউর শুরু করেছি। অধিগ্রহণ প্রসিডিউরটা দীর্ঘমেয়াদে আমরা এখান থেকে ম্যাপিং করে আমরা নির্বাহী প্রকৌশলী দপ্তরের মাধ্যমে, চিফ স্যারের দপ্তরের মাধ্যমে মিনিস্ট্রিতে পাঠাই। মিনিস্ট্রিতে এটা মিটিংয়ের পরে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। শিগগিরই ক্ষতিপূরণের টাকা দেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক। বলেন, অধিগ্রহণের কিছু জমি নদীর অংশ হওয়ায় এতে সময় লেগেছে। অধিগ্রহণটা তো এমন না যে আপনি কিছু অংশ করবেন, কিছু অংশ করবেন না, সব একসাথে সব হয়, নোটিশ একসাথে হয়, সবকিছু একসাথে হয়। এই জন্য এই জটিলতাটুকু মানে সমাধান না হলে পুরো কাজটা আটকে থাকবে। আসলে সংশয়ের কিছু নাই। 670 মিটার দীর্ঘ ও 9.83 মিটার প্রস্থের সেতুটির নির্মাণ কাজ 2026 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে ক্ষতিপূরণের বিষয়টির সমাধান না হলে নির্ধারিত সময়ে
সেতুর কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিছুদিন আগেই শেষ হয়েছে আমন ধানের চারা রোপণ। এর মধ্যে হঠাৎ পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষক। কয়েক দফা কীটনাশক প্রয়োগ করেও ফল মিলছে না, অভিযোগ তাদের। কৃষি বিভাগ বলছে আবহাওয়ার বিরূপ প্রভাবে পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। গ্রামের কৃষক আমজাদ হোসেন চলতি মৌসুমে 1 একর জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন। মাসখানেক আগে লাগানো ধানে হঠাৎ করে পোকার আক্রমণ দেখা দিয়েছে। সবুজ ধান ক্ষেত এখন প্রায় লালচে রং ধারণ করেছে, আছে পাতা মোড়ানো রোগও। একই অবস্থা জেলার বিভিন্ন এলাকার আমন ক্ষেতে। চাষিরা বলছেন এবার বৃষ্টির কারণে ধান লাগানো হয়েছে সময়ের চেয়ে কিছুটা দেরিতে। এর মধ্যে হঠাৎ পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে কয়েক দফা কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। আজ থেকে 1 সপ্তাহ আগে ধানের খুব সুন্দর চেহারা ছিল, হঠাৎ করে দেখছি আমার দেখছি যে ধানের এমন অবস্থা হয়েছে, পোয়াল বানিয়ে ফেলছে, কিন্তু খড় বানিয়ে ফেলছে আমার ধানকে। এবার যে এমন পোকা আইছে যে কি পোকা আইছে, এই পোকাতে আমরা মারতে পারছি। 4-5 বার বিষ দিয়ে আমরা ধান ঠেকাতে পারছিনি, ধান সব মাঠে নষ্ট হয়ে গেল। আবহাওয়াজনিত কারণে এবার আমন ক্ষেতে রোগবালাই বেড়েছে উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। সরকারি কর্মকর্তারা আছে, সেখানে লাইন লোক এবং পার্সিং বা ডাল পথা যেটা বলে সেটা করতে উৎসাহিত করি। পাশাপাশি আমাদের এরপরও রোগ বা পোকামাকড় আসলে সেখানে অনুমোদিত যে কীটনাশক বা ছত্রাকনাশক আছে সেগুলো প্রয়োগ করতে বলি। চলতি মৌসুমে জেলায় 26,800 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের গুরুদাসপুরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এবং টিকিয়ে রাখতে আয়োজন করা হয় চলনবিল নৌকাবাইজ উৎসবের। প্রতিযোগিতায় পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও নাটোর জেলার 100 ফুট দৈর্ঘ্যের 12টি নৌকা অংশ নেয়। নৌকাবাইজ উপভোগ করতে নদীর 2 তীরে ভিড় জমায় হাজার হাজার দর্শনার্থী। প্রতিযোগিতা শেষে বিজয়ী 3টি দলকে পুরস্কার দেওয়া হয়। নৌকাবাইজ ঘিরে বিলপাড়ে বসে গ্রামীণ মেলা। এত ভালো লাগছে, এখানে হাজার হাজার মানুষ। আমরা এত বড় নৌকাবাইজ দেখিনি, খুব আনন্দ হচ্ছে। আত্মীয় আছে বাড়িতে, খুব রান্না বান্না করছে সকাল থেকে। খাল বিল নদনালা আছে, এগুলো হচ্ছে দখলমুক্ত করতে। দখলমুক্ত হলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য ফিরে আসবে। ঢাকা বিভাগ থেকে আশরাফুলের জায়গায় বিসিবি নির্বাচন করবেন আমিনুল ইসলাম বুলবুল। নিজে বাদ পড়লেও নির্বাচক নিয়ে ইতিবাচক আশরাফুল বলছেন, তিনি আবারও সভাপতি হলে দেশের ক্রিকেটের অনেক উন্নতি হবে। তামিম বোর্ডের দায়িত্ব পেলেও কাজে লাগবে বলে বিশ্বাস তার। কোচ পরিচয় পছন্দ, ভালোবাসেন ক্রিকেটের সাথে থাকতে। ফারুক আহমেদের আমলে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত হয়েছিলেন। এবার সেখানে বুলবুলকে রাখা হয়েছে। বাদ পড়েছেন আশরাফুল। তাতে কি মন খারাপ হয়েছে? আমার পজিশন থেকে করবেন, আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। কারণ ওনাকে আর কি ছোটোবেলা থেকে সেই 97-98 থেকে যখন আমি বল বয় ছিলাম ওনাদের খেলা দেখেই বড় হয়েছি, এবং ওনার সাথে আমার লেভেল 3টাও ওনার থ্রুতেই হয়েছে। গেল 4 মাসে বুলবুলের কাজে সন্তুষ্ট হয়েছেন সাবেক অধিনায়ক। সামনেও সভাপতি হিসেবে তাকেই দেখতে চান। লাস্ট 3-4 মাস যেভাবে বুলবুল ভাই কাজ করছেন, এই জিনিসটাই হওয়া উচিত আর কি। আমাদের 25 বছর ধরে আমরা যে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমাদের কোনো স্ট্রাকচারই কিন্তু তৈরি হয়নি। এবং যেহেতু বুলবুল ভাই লাস্ট 17-18 বছর ধরে আইসিসিতে কাজ করেছেন, ওনার কিন্তু এই জিনিসগুলা খুব পারদর্শী। তামিমের নামও জোরে সোরে আছে বিসিবি নির্বাচনে। সভাপতি হওয়ার রেসেও থাকছেন। 2 অধিনায়কের এমন লড়াই ইতিবাচকভাবে দেখছেন। সভাপতি না হলেও অন্য দায়িত্বে তামিমকে দরকার মনে করেন আশরাফুল। তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। আমি আশা করব যে সেও হয়তোবা বোর্ডে আসবেন, এসে একটা বড় পদ হয়তোবা নিবেন। যেমন ক্রিকেট অপারেশন আছেন, গেম ডেভেলপমেন্ট আছেন, ওই সব জায়গায় এসে তারও অনেক কাজ করার কিন্তু জায়গা থাকবে, আমি বিশ্বাস করি। ঢাকা জেলা ক্রীড়া সংস্থাতেও পরিবর্তন এসেছে। সাথীরা জেসির জায়গাতে কমিটিতে রাখা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। সেই হিসেবে বুলবুল ও ফাহিম হতে যাচ্ছেন ঢাকা থেকে নির্বাচিত পরিচালক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।